দর্শক স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। নানা সমস্যায় জর্জরিত ঠাকুরগাঁওয়ের 250 শয্যা জেনারেল হাসপাতাল। নেই আইসিইউ, কিডনি ডায়ালিসিস ব্যবস্থা সহ তেমন কোনো সুযোগ সুবিধা। প্রতিনিয়ত শয্যার তুলনায় 3 গুণ বেশি রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। সমস্যা সমাধানে নতুন একটি মেডিকেল কলেজ স্থাপনের আশ্বাস দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সাথেই মনে করেন রাস্তায় রুগী নিয়ে যেতে যেতে আমাদের রুগী মারা যায়। তো আমাদের রুগী যদি এইভাবেই মারা যায় তাহলে আমাদের চিকিৎসার দরকারটা কি, হাসপাতালের দরকারটা কি? এভাবেই প্রিয়জনের মৃত্যুর আক্ষেপ করছেন রোগীর স্বজনরা। এমন চিত্র নতুন নয় ঠাকুরগাঁয়ের 250 শয্যা হাসপাতালে। ওয়ার্ডে জায়গা না পেয়ে বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে অনেক জটিল রোগীদের। জেলায় ঠাকুরগাঁও সদরে গেছি, যাওয়ার পরে ওখানে আমার আম্মার পেটে পানি জমে গেছে। তো এইটার জন্য ওখানে আমি ভর্তি করছি, তখন আমাকে কী করলো ওখানকার ডাক্তার, আমাকে রংপুরে রেফার করে দিল। আইসিইউ সুবিধা না থাকায় সংকটাপন্ন রোগীদের পাঠানো হচ্ছে দিনাজপুর ও রংপুরে, আর ডায়ালিসিসের রোগীদের ছুটতে হয় দূরের হাসপাতালে। এই অবস্থায় প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। আমাদের এই সদর হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ইনস্ট্রুমেন্ট নাই, যে কারণে আমাদের রোগী তাদের পর্যাপ্ত সেবাটা এখানে পাচ্ছে না। আমরা চিকিৎসা পাই না, অনেক সময় রংপুরে রেফার করে দেয়। সেক্ষেত্রে আমাদের রুগী যায় যেতে অনেক সময় মারাও যায়। সংকট নিরসনে 2013 সাল থেকে নানা আন্দোলন ও দাবি জানিয়ে আসলেও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল মানসম্মত একটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন। দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সাময়িক একটা টেম্পোরারি ক্যাম্পাস আরম্ভ করে 2027 সালের মধ্যে যেন শিক্ষার্থী ভর্তি করার কার্যক্রম শুরু করা যায়, সেটার জন্য আমরা চেষ্টা চালাবো। আমরা ফিরে গিয়েই একটা ডিপিপি বলে ডেভেলপমেন্ট প্রপোজাল, উন্নয়ন প্রকল্প প্রস্তাব আমরা একটা তৈরি করব, এমনভাবে তৈরি করব যাতে এইখানে ঠাকুরগাঁয়ে একটা সুন্দর মেডিকেল কলেজ ক্যাম্পাস তৈরি করা যায়। শুধু আশ্বাস নয়, দ্রুত নতুন মেডিকেল কলেজের কাজ দৃশ্যমান হোক, এমনটাই দাবি ঠাকুরগাঁওবাসীর। কামরুন নাহার, দীপ্ত বার্তা কক্ষ। রাজশাহীতে গত 24 ঘন্টায় নতুন করে হাম আক্রান্ত হয়ে কোনো প্রাণহানি ঘটেনি। এ সময়ের মধ্যে নতুন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 27 জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 9 জন। এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে 154 জন। দেশের অন্যান্য স্থানেও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক রোগী। হামের উপসর্গ নিয়ে আগের 24 ঘন্টায় ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে মারা গেছে 4 শিশু। বিভিন্ন জেলায় চলছে হামের টিকাদান কার্যক্রম। দর্শক, এবারে হামের সর্বশেষ পরিস্থিতি নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। তিনি রয়েছেন রাজশাহীতে। আদনান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে কতজন চিকিৎসাধীন রয়েছেন এবং এরা সবাই কি রাজশাহী জেলারই? হ্যাঁ নুসরাত, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে একটি বড় হাসপাতাল। এখানে উত্তরবঙ্গের সকল জেলার রোগীরা আসলে চিকিৎসা নিয়ে থাকেন এবং এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এবং গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ এবং আক্রান্ত নিয়ে মোট 27 জন রোগী ভর্তি হয়েছেন এবং গত 24 ঘন্টায় ছুটি নিয়ে বাড়ি গিয়েছেন 9 জন রোগী এবং এই গত 24 ঘন্টায় এখন পর্যন্ত একজন রোগীও আসলে মৃত্যুবরণ করেনি এবং বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ আক্রান্ত নিয়ে মোট 154 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং এই চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট হামের আক্রান্ত উপসর্গ নিয়ে 535 জন রোগী চিকিৎসা নিয়েছেন এবং এখন পর্যন্ত মোট আক্রান্ত উপসর্গ নিয়ে মোট 48 জন রোগী আসলে মৃত্যুবরণ করেছেন। এছাড়া একটি বিষয় নুসরাত যদি জানিয়ে রাখি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাজশাহী বিভাগে যে 8টি জেলা রয়েছে, 8টি জেলা বাদেও খুলনার কুষ্টিয়া ও মেহেরপুর জেলা এবং ঢাকার রাজবাড়ী এবং ফরিদপুর জেলার রোগীগুলো আসলে ভর্তি হচ্ছেন এবং হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন। এবং একটি বিষয় যদি জানিয়ে রাখি যে হামের উপসর্গ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ একটি
একটি 40 শয্যা বিশিষ্ট একটি আইসোলেশন ওয়ার্ড তৈরি করেছেন, এখানে চিকিৎসা দিচ্ছেন। তবে যেহেতু এখানে রোগীর সংখ্যা খুবই বেশি, সে তুলনায় একটু আসলে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন এখানকার যারা রয়েছেন ডাক্তার এবং নার্স। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে হামের সর্বশেষ খবর। নুজহাত। আদনান, আপনাকে ধন্যবাদ। পটুয়াখালী কলাপাড়ায় 200 টাকা লিটার দরে পেট্রোল বিক্রি করায় এক ব্যবসায়ীকে 30,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতি বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী ভূমি কমিশনার ইয়াসিন সাদেক। গণমাধ্যমকে তিনি জানান, বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স না থাকা সত্ত্বেও আলফা স্টোরের মালিক সোহেল সওদাগর বেশ কিছুদিন ধরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রি করে আসছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে জরিমানা করা হয়েছে। অবৈধ মজুতদার ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল সহ 24টি বিল শুক্রবার জাতীয় সংসদে পাশ হয়েছে। এই নিয়ে অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে 117টি পাশ হয়েছে, কিন্তু 16টি অধ্যাদেশ উত্থাপন না হওয়ায় বাতিল হয়ে গেছে। এর প্রতিবাদে বিরোধী দল ওয়াকআউট করেছে। সদস্যবৃন্দ, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে শুক্রবার সকাল 10টায় জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। সকালের সেশনে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন বিল, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন সংশোধন বিল সহ 10টি বিল পাশ হয়। এ সময় অর্থমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ বৈশ্বিক পরিস্থিতির বাস্তবতায় কাজ করছে বিএনপি সরকার। আমাদের এবারের লক্ষ্য কেবল প্রবৃদ্ধি নয়, বরং একটি টেকসই, স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা। দুপুরের বিরতির পর সংসদে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল, সাইবার সুরক্ষা বিল, গ্রামীণ ব্যাংক সংশোধন বিল, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, আমানত সুরক্ষা বিল, বাংলাদেশ ব্যাংক সংশোধন বিল, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিল কণ্ঠভোটে পাশ হয়। পরবর্তী কার্যক্রমের জন্য সন্ধ্যায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল পাশ নিয়ে বিতর্ক তৈরি হয়। অধ্যাদেশটি হুবহু অনুমোদনের সুপারিশ করেছিল জাতীয় সংসদের বিশেষ কমিটি, কিন্তু 3টি সংশোধনী সহ বিলটি পাশ হয়। এই বিলের সংশোধনী এবং অন্তর্বর্তী সরকারের 16টি অধ্যাদেশ উপস্থাপন না করায় সরকারি দলের বিরুদ্ধে রাজনৈতিক সমঝোতা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে এর প্রতিবাদ জানায় বিরোধী দল। বিরোধী নেতা বলেছিলেন যে একদিন আগে ডকুমেন্টস আসতে হবে, আপনি বলেছেন, আমরা কিন্তু সবকিছু মেনে নিয়েছি। তো এইখানে তো আমরাও কোঅপারেশন করছি যাতে দ্রুত সময়ের মধ্যে এই বিলগুলো পাস হোক, কিন্তু আধা ঘন্টা আগে একটা সংশোধনী আনা হলো যেটা আমাদেরকে জানানো হলো না। এটা তো এক ধরনের ছলচাতুরি মাননীয় স্পিকার, এবং আপনার সভাপতিত্বে কিন্তু এই জিনিসটা হলো। পুলিশ সংস্কার কমিশন, গুম কমিশন, এরপরে তামাকের উপরে একটা আছে, দুদক আছে, এগুলা কি হবে? যদি এগুলা কোনো আলোচনা এখানে না হয়, তাহলে আমরা কি শুধু ওই বিলগুলা কনসেনসাসের এগুলোই পাশ করার জন্য এখানে বসে থাকবো? কারণ ওইগুলোর সাথে গোটা ফ্যাসিজম জড়িত ছিল। সেই ফ্যাসিজমের রুটগুলা যদি রেখে আমরা এখান থেকে বিদায় নেই, তাহলে আমরা আমাদের দায়িত্ব, বিবেক এবং জনগণের কাছে আমরা দায়বদ্ধ হয়ে যাব। সরকারি দলের পক্ষ থেকে বলা হয়, সংশোধনী একজন বেসরকারি সদস্য এনেছেন, সরকার আনেননি। প্রয়োজনে বিলটি আবার সংশোধন করা যাবে। এই 91টা বিলের মধ্যে ওই 16টা বাদে সবগুলো অর্ডিন্যান্স ইনক্লুডেড, মাননীয় স্পিকার। আমরা এই রিপোর্টের গো বাই দ্য বুক হিসাবে গেছি, মাননীয় স্পিকার। আমরা যেভাবে বিশেষ কমিটিতে আলোচনা করেছি, যে রিপোর্টটা এই সংসদ গ্রহণ করেছে, সেই রিপোর্টের বেসিসেই আমরা এগিয়ে যাচ্ছি, মাননীয় স্পিকার। আমাদের তরফ থেকে আগামী সংসদে, আগামী সেশন তো ইনশাল্লাহ বাজেট সেশন হবে, বাজেট সেশনে সবগুলো বিল আসবে, ইনশাল্লাহ সবগুলো বিল আসবে। তখন আপনারা সময় পাবেন এখানে, এবং এই সবগুলো বিলই আগামী বাজেট সেশনে আসবে। সুতরাং সেখানে যেমন আপনারা আলোচনার সুযোগ পাবেন এবং এখানে কন্ট্রিবিউট করার সুযোগ পাবেন। বিষয়টি নিয়ে বিতর্কের এক পর্যায়ে বিরোধী দলীয় সদস্যরা ওয়াকআউট করেন। আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। জাতীয় সংসদের অধিবেশন 15 এপ্রিল বেলা 11টা পর্যন্ত মুলতবি করেছেন স্পিকার। তারা না বলুন। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।
রাজধানীর অনেক ফুটপাতই হকারের দখলে, ফলে মূল সড়ক দিয়ে চলতে হয় পথচারীদের। এতে যান চলাচল বিঘ্নিত হয়, ঘটে দুর্ঘটনা। যানজট ও বিশৃঙ্খলা দূর করতে প্রশাসন মাঝে মাঝে উদ্যোগ নিলেও আবার তা দখল হয়ে যায়। একটি ফুটপাত যার মালিক সাধারণ পথচারীরা, কিন্তু রাজধানীর অধিকাংশই ফুটপাত দখল করে বসে আছে ভ্রাম্যমাণ দোকান ও হকাররা। বাধ্য হয়ে সাধারণ পথচারীরা যান চলাচলের রাস্তা দিয়েই হাঁটছে। মিরপুর 10 নম্বর এলাকায় সকাল 10টা থেকেই বসে হকারদের দোকান। বিকালে পথচারীদের চলাচলের সুযোগ প্রায় বন্ধ হয়ে যায়। 10 ফুট ফুটপাতের 6 ফুট দখল করার পরও হকারদের দাবি, পথচারীদের চলাচলে কোনো অসুবিধা হয় না। এনে আল্লাহর রহমতে কোনো পথযাত্রী অন্তরে অবজেকশন দেয় না। আমরা এই যে 19 বছর ধরে এই জায়গায় দোকানদারি করতেছি, কোনো অবজেকশন নাই। আপনারা এই যে দেখেন না রোড কত ফাঁকা, কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে এই জায়গায়। পথচারীরা জানার উপায় না থাকায় কষ্ট করেই চলতে হয় তাদের। বুঝতে পারছেন, এই যে দোকানপাট যেগুলো আছে সেগুলোর কারণে আজকে রাস্তা অনেক প্রায় দখল হয়ে যাচ্ছে ফুটপাতগুলো। তো সেই কারণে আজকে মানুষজন যারা হাঁটবে তারা আসলে সুস্থভাবে হাঁটতে পারছে না। এখন আমার তো ফুটপাত দিয়ে যাওয়ার মতো অবস্থা, ফুটপাত তো পুরোপুরি ব্লক করে রাখছে। ফুটপাত দিয়ে যাচ্ছে কারা, যাদের কোনো কিছু কেনা করার প্রয়োজন আছে বা যাদের তাড়াহুড়া নাই তারা যাচ্ছে। আর আমি তো ফুটপাত দিয়ে আমার তো যাওয়া সম্ভব না, এই জন্য আমার কি উপায়, কি রাস্তা দিয়ে তাড়াহুড়ো করে যাইতে হবে। ফুটপাত দখল, আমি ফুটপাতে উঠছিলাম, ওখান দিয়ে রোদ দেখে ওখানে চেষ্টা করছিলাম, কিন্তু দোকানপাটের কারণে রাস্তার এমনভাবে ব্লক, ওখানে আমি হাঁটতে পারি না পারার কারণে আমার কষ্ট করে রোদে হাঁটতে হচ্ছে। পরিকল্পনাবিদের মতে রাজধানীর 70% ফুটপাতই হকারদের দখলে। মাঝে মাঝে প্রশাসন দখলমুক্ত করলেও আবার তা দখল হয়ে যায়। হকাররা যারা ফুটপাতে বসেন তারাই তো আসলে মূল গল্পের একমাত্র চরিত্র না। এই গল্পে এলাকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন যারা মাসোহারা নেন, আছে এলাকার অনেক রাজনৈতিক চক্র যারা এখান থেকে রেগুলার 200-300 টাকা করে একটা ছোট ছোট স্পেস থেকে তারা টাকা নিচ্ছেন, এবং মাস শেষে দেখা যাবে যে কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে ফুটপাতের। এই যে যারা অবৈধভাবে যারা এখান থেকে একটা টাকা পয়সা ইনকাম করছেন, হকাররা এই গল্পের ছোট একটা চরিত্র, কিন্তু কেন্দ্রীয় চরিত্র না। কেন্দ্রীয় চরিত্র হচ্ছে এই যে চক্রটা, এই চক্রটাই কি করে, যখন কয়েকদিন পর পর ফুটপাত উচ্ছেদ করা হয় তখন তারাই কিন্তু তাদেরকে আবার বসার ক্ষেত্রে তাদেরকে উৎসাহ দেয় এবং তাদেরকে অনেক সময় বাধ্য করে যে হ্যাঁ তুমি বসো, আমি সকল প্রোটেকশন দিব। ঢাকা পরিবহন কর্তৃপক্ষ বলছে আবাসিক এলাকায় 6 ফুট, শিল্পাঞ্চলে 8 ফুট ও অতি গুরুত্বপূর্ণ অঞ্চলে 13 ফুট ফুটপাত রয়েছে, যার বেশিরভাগই হকারদের দখলে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। আর এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।